আপনার যিনি বিরোধী ছিলেন তাপস চ্যাটার্জি, তিনি এখন কোর্টে গিয়ে বলছেন যে তারাই বেশি সংখ্যাগুরু। সেখানে দাঁড়িয়ে আপনি কি করে সেখানে ভোটে গিয়ে? চুরি বিদ্যা মহাবিদ্যা। নারায়ণপুরে ঠাকুর নিজেকে মনে করতেন আগের বিধায়ক। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে ব্যাপারটা শুরু হলো, মহুয়া মৈত্র অব্দি চলছে, ডিমের সঙ্গে অ্যাড হয়েছে পচা টমেটো, কাদা, গোবর ইত্যাদি। ডিম ভালো না গুলি ভালো? কোটি কোটি টাকার দুর্নীতি ধরা পড়ছে, সিন্ডিকেট রাজ, তোলাবাজি, এ সমস্ত অভিযোগ আছে। পুলিশের কাছে গিয়ে বলুন যে আমি অন্যায় করেছি, আমাকে হ্যান্ডিক্যাপ করুন, আমি মানুষের পয়সা খেয়েছি, আমাকে হ্যান্ডিক্যাপ করুন। ভীষণ টাইট শিডিউলের মধ্যেও আমাদের জন্য আজ সময় বের করেছেন রাজারহাট নিউ টাউনের নবনির্বাচিত বিধায়ক পীযূষ সোনরিয়া। আপনাকে স্বাগত জানাই আরোহী নিউজে। প্রথমেই যে কথা জিজ্ঞাসা করবো যে এখন বাজার টাজার যান, বিধায়ক হয়ে গেছে। প্রথমেই সকলকে নমস্কার। বাজার যাওয়ার, জল খাওয়ার সময় পাওয়া যাচ্ছে না, আমি বাজারের কথা বলছি। মানুষের অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, মানুষ যেটা চাইছে সেটাকে তো আমরা ফিরিয়ে দিতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু ঠাকুরকে নমস্কার করতে যেতাম, এখন ঘুম থেকে উঠলেই আগে মানুষকে নমস্কার করতে হয়, এরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক, সত্যি কথা বলতে তো পেছন সত্যি নেই, তাই বাজার করার সময় আর পাওয়া যায় না। তো শাহরুখ খানের মুভি দেখেন? শাহরুখ খানের ফ্যান? এইরকম কোনো মুভি দেখা আমার হবি না, মানুষের কাজ করা শুরু থেকে হবি রয়েছে, তাই মানুষের পাশে একটু ছোটাছুটি করি। এই জন্য প্রশ্নটা করলাম যে শাহরুখ খানের একটা মুভিতে একটা ডায়লগ রয়েছে, হার কার জিতনে ওয়ালে কো বাজিগর कहते हैं। এই রাজারহাট নিউ টাউনে ভোটের ফলাফলটা প্রায় সেরকমই। প্রথম দিকে একদম পিছিয়ে ছিলেন, হঠাৎ করে তারপরে কিছু একটা কাণ্ড ঘটলো, এগিয়ে গেলেন, এবং এই নিয়ে এখন রীতিমতো আপনার যিনি বিরোধী ছিলেন তাপস চ্যাটার্জি, তিনি এখন কোর্টে গিয়ে বলছেন যে এইখানে মানে একটা বিশেষ সম্প্রদায়ের এলাকা, তারাই বেশি সংখ্যাগুরু। সেখানে দাঁড়িয়ে আপনি কি করে সেখানে ভোটে গিয়ে? প্রথম কথা হচ্ছে, এগিয়ে আমি শুরুতেই গেছিলাম। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না ধরা পড়ে, উনি চুরি বিদ্যা লাগালেন কিন্তু ধরা পড়ে গেলেন। যে কোনো একজন ছিলেন আমাদের শুভকাঙ্ক্ষী, উনি আমায় এসে বলে দিয়েছিলেন যে দাদা চুরি কিন্তু হচ্ছে, একটু এসে আটকাল। অর্থাৎ 10th রাউন্ডে কাউন্টিংয়ের পর তৃণমূল ভোট পেয়েছিল 66,000, যেটা আমাকে সঙ্গে সঙ্গে 10th রাউন্ডের পর ট্যাবুলেশন ফর্ম দেওয়া হলো। 13th রাউন্ড শেষ হয়ে গেল, আবার আমাকে 10th রাউন্ডে ট্যাবুলেশন ফর্ম দেওয়া হলো। তার ভিতরে হঠাৎ দেখছি 73,000 হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম কি করে হলো এটা? বলছে একটু মাইনরিটিক্যাল মিস্টেক ছিল। একদম কম্পিউটারও মিস্টেক করে, এটা আমি প্রথমবার জেনেছি। যাই হোক, তারপরেও 14, 15, 16, 17th রাউন্ড পেন্ডিং ছিল। এই টোটাল রাউন্ডটা হচ্ছে আমাদের নিউ টাউন, জ্যাংড়া, তেরা, 21 নম্বর, 20 নম্বর, এসব দিকে। আমি আমাদের ছেলেদের বললাম কোনো অসুবিধা নেই, আরামে বস, 500 ভোট হলেও আমরা জিতবো, নিশ্চিত থাকবো। আমি ওই টেবিলে বসে কাউন্টিং শুরু করলাম। কাউন্টিং চলছে, টোটাল কাউন্টিং হওয়ার পর 17th রাউন্ড শেষ হয়ে গেল। বিজেপি 2300 ভোটে, 2600 ভোটে জিতে গেছে, একদম নিশ্চিত হয়ে গেল, ডান। জেনারেল অবজারভার বললেন আপনার ছেলেরা একটু চেঁচামেচি করছে, সবাইকে একটু নিচে পাঠিয়ে দিন, আমরা ট্যাবুলেশন ফর্মগুলো রেডি করে আপনাদের দিচ্ছি। ইটস ওকে, ফাইন। আই সেড এভরিবডি তোমরা নিচে গিয়ে ওয়েট করো, আমি আসছি। 1 ঘন্টা 10 মিনিট কেটে গেলে, 1 ঘন্টা 15 মিনিট কেটে গেল, ট্যাবুলেশন ফর্ম আর আমার হাতে আসছে না। আমি অবাক হয়ে গেলাম যে স্যার জিরক্স করতে গেছে, জিরক্স করতে গেছে। জিরক্স মেশিনটা কি বানিয়ে নিয়ে আসবেন? তখন বলছে না স্যার জিরক্স করতে গেছে। হঠাৎ দেখি আরও না, জেনারেল অবজারভার এসে ওনাকে ট্যাবুলেশন ফর্ম দিচ্ছে। মানে কি হলো, আপনি ট্যাবুলেশন ফর্ম আমার দিলেন না, এতক্ষণ ধরে আমি চাইছি, ওনার হাতে দিচ্ছে যে না, কিছু না বলে চলে যাচ্ছে। আমি তখন সঙ্গে সঙ্গে ট্যাবুলেশন ফর্ম দেখলাম, কি হলো এটা? আমি কি জানি কি হয়েছে। অদ্ভুত ব্যাপার, ওই ট্যাবুলেশন ফর্মে পোস্টাল ব্যালটে কাউন্টিং নেই। ওই ট্যাবুলেশন ফর্মে যে মেশিন খারাপ হয়েছিল, অর্থাৎ যার জন্য বলছেন যে প্রবলেম ক্রিয়েট হয়েছে, ওই মেশিন, ওখানে কাউন্টিং মেশিন বন্ধ করে দেওয়া হয়েছিল, খারাপ করে দেওয়া হয়েছিল। কেন? উনি জানতেন যে ওখানে কি কারিজমা হতে চলেছে, তার জন্য মেশিনটা খারাপ করলেন। আবার ওই কাউন্টিং ছাড়া
উনি নাকি উইন হয়ে গেছে। অদ্ভুত ঘটনা। আমি সঙ্গে সঙ্গে রিকাউন্টিং চাইতে বাধ্য হলাম, কেন আর কোনো উপায় ছিল না। আমি তো বুঝে গেছি যে ওখানে পয়সা বলতা হ্যাঁ, কাজ হচ্ছে। কিন্তু আমরা যখনই এটা আমার দুর্ভাগ্য যে ওখানটায় যিনি জেনারেল অবজারভার ছিলেন ওনার নামও ইমাম টিমাম কিছু ছিল, আর যে আরো ছিলেন ওনার নামও জামিল মামির মতনই কিছু ছিল। তো এটা আমার দুর্ভাগ্য বলতে পারেন, যে নিজেকে কিভাবে মানে চোর মাঠে লুটের কথাটা ভেবে এসব করছিলেন আমি জানি না, কিন্তু শেষ পর্যন্ত পারলেন। বিশেষত আমি যেটা প্রশ্ন করছিলাম যে প্রত্যেকটা জায়গাতে একের পর এক যখন তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রী খুচরো নেতা বড় নেতা সবাই যখন ধরা পড়ছেন, তাদের পেছনে কোটি কোটি টাকার দুর্নীতি ধরা পড়ছে, সিন্ডিকেট রাজ, তোলাবাজি, এ সমস্ত অভিযোগ আসছে। কিন্তু যিনি আপনার প্রতিপক্ষ ছিলেন তাপস চ্যাটার্জি, তার নামে কিন্তু সেই অর্থে সেরকম ভাবে তিনি প্রমিনেন্ট ছিলেন না, কিন্তু তাকে কি তাহলে এখন দেখতে পাচ্ছেন যে তার কিছু এরকম দুর্নীতি তোলাবাজি বিরাট অভিযোগ ছিল এই অঞ্চলে? বলে না, যখন এলাকা পুরো শান্ত হয় তখন ভাববেন সুনামি আসছে, একটু অপেক্ষা করুন। অনেক সুনামি আছে, অনেক সুনামি আছে, চিন্তা করবেন না। 6 মাসে 2400 প্ল্যান স্যাংশন করে ফেলেছে, যেটা 2 বছরে হয় না। আমি বলছি না, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন রেকর্ড দিয়েছে। ক্লাবের জমি যে মানুষের বিক্রি হতে পারে সেটাই রাজারহাট নিউটাউনে দেখা যাচ্ছে। অন্য মানুষের জমি অন্য মানুষ বাড়ি করে নিতে পারে সেটাই রাজারহাট নিউটাউনে দেখা যাচ্ছে। আবার প্ল্যান ছাড়া 6 তলা বাড়ি দাঁড়িয়ে যেতে পারে সেটাও রাজারহাট নিউটাউনে দেখা যাচ্ছে। আর কি দেখা বাকি রইল? সামনে দিয়ে 200 কাঠা জমি একটা ভালো কোম্পানিকে দিয়ে দিলেন, পেছন থেকে আমাদের তো আর পয়সা কামাতে হবে, কাউন্সিলরদের পয়সা দিতে হবে, কর্মীদের কাজ দিতে হবে, সিন্ডিকেট রাজ্য চালাতে হবে। ড্রেন রাস্তা পর্যন্ত বিক্রি করে দিলেন, পুরো এরিয়া ড্রেন বন্ধ। 8 ফুটে যত রাস্তা সে প্রজেক্টের ভিতরে বন্ধ। কেন? পেছনে ড্রেনের জল যদি বাড়ির ভিতরে ঢুকে যায় তখন তো মানুষ ওখানে থাকতে পারবে না, তবেই তো বাড়িটা আমাকে সাইন করে দেবে, তখনই তো কাউন্সিলররা 5 কাঠা 10 কাঠা বাড়ি থেকে প্রমোটিং করতে পারবে। এ হচ্ছে রাজারহাট নিউটাউন নারায়ণপুর, যেখানে নারায়ণপুরে ঠাকুর নিজেকে মনে করতেন আগের বিধায়ক, ওই ঠাকুর এরম কাজ করেছে। আজকে আমার খাতা খুলে দেখুন, প্রতিটা দিন 70 থেকে 100 লোকের সঙ্গে যদি দেখা হয় তার ভিতরে 20টা কাজ হচ্ছে এই জমি কেলেঙ্কারি। তার মানে ভেতরে ভেতরে এই সমস্ত কাণ্ড চলছিল যেটা বাইরে আসেনি সেভাবে। আপনি তো দেখছেন কারো বাড়ির সোনা বেরোচ্ছে, কারো বাড়ির টাকা বেরোচ্ছে, ইনার বাড়িতে তো 2400 বাড়ি বেরোচ্ছে, তাহলে কত খারবো টাকা হতে পারে ভাবুন তো। আর রইল এই যে কথাটা বলছেন না যে কেস কামারি, এইগুলো কিন্তু এই কেস শুধু দেখাও আইওয়াস। এটা হচ্ছে উনি চাইছে, ব্যাপার হচ্ছে আগের লোক তো সেটেলমেন্ট, উনি সেটেলমেন্ট করতে খুব ভালোবাসেন। এই সেটেলমেন্টের রাস্তাটা নক নক কন হ্যাঁ না বলতে পারে, তার জন্য এই ব্যবস্থাটা করার চেষ্টা করছেন, যেন আগামী দিন উনি আর ওনার মেয়ের টিকিটটা উনি ব্যবস্থা করতে পারে। তার ব্যবস্থার জন্য এইসব কাণ্ডকলাপ উনি করছে, কোনো লাভ পাবেন না, নিশ্চিত থাকুন। জেল যাত্রা ওনার কপালে আছে, আপনি লিখে রাখতে পারেন। আমরা রাজ্য জুড়ে দেখছি যে বিভিন্ন নেতাদের জন্য সাধারণ মানুষ ডিম থেরাপি ইউজ করছেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে ব্যাপারটা শুরু হলো, মহুয়া মৈত্র অব্দি চলছে, ডিমের সঙ্গে অ্যাড হয়েছে পচা টমেটো, কাদা, গোবর ইত্যাদি ইত্যাদি। এবং তা নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে এটা আমাদের রাজ্যের কালচার নয়, এটা করা উচিত না, আপনারা শান্ত হন, এই জাতীয় কাজ করবেন না। খুব ভালো একটা মানে কথা বলেছে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় থেকে এই কথাটা বলাটা সত্যি প্রয়োজন ছিল। কিন্তু এখন যদি ব্যাপারটা একটু অন্য হতো, সিনারিওটা যদি একটু উল্টো করে আমরা ভাবতাম যে আজকে বিজয়ীর আসনে বসে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল হিসেবে রয়েছে বিজেপি, সেক্ষেত্রে দাঁড়িয়ে তো রাজ্য শুদ্ধ রক্ত গঙ্গা বয়ে যেত, কারণ সেরকমই তো ডিজে বাজানোর কথা বলেছিল অভিষেক। আজকে ডিম ভালো না গুলি ভালো? ডিম ভালো না বোম ভালো?
2021 সালে যে দল ক্ষমতায় ছিল সেই দলই ক্ষমতা রিপিট করেছে, তাহলে কেন পোস্ট পয়েল ভায়োলেন্স হলো? আমাদের শীর্ষ নেতৃত্বগুলো বাড়ি বাড়ি গিয়ে কর্মীদের ফটোয় মালা দিয়েছে, ভুলে গেলে হবে? কত গ্রামের বাড়িতে বিজেপি করা অপরাধে বাবা বিজেপি করে মেয়ের ধর্ষণ হয়েছে, হাজবেন্ড বিজেপি করে তার জন্য বউ ধর্ষণ হয়েছে, ভুলে গেলে চলবে? আঙ্গুল একদিকে তুললে হবে না, দিনটা ভুললে চলবে না, কিন্তু আবার এটাও ভুললে চলবে না যে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল করি। আমাদের দল আদর্শবাদী দল। আমরা যে জায়গায় ক্ষমতায় আছি সেই জায়গায় আমরা সম্পূর্ণ লোককে আপন করে নিই। আমরা একটা পরিবারের মতন সকলকে দেখি, কিন্তু আবার এটাও ভুললে চলবে না যারা আমাদের কর্মীদের উপর অত্যাচার করেছে, যারা মেশিন বোম নিয়ে লোককে তাড়া করেছে, যারা বাড়িতে মেয়েদের হাত ধরে টানাটানি করেছে, তাদের কি আমরা ছেড়ে দিতে পারি? এই যে আপনি বললেন যে যারা এই কাণ্ডগুলো করেছে তাদেরকে আপনারা ছেড়ে দিতে পারেন না, এই প্রশ্নটাই আমি আসার পথে আজকে যখন অফিস আসছিলাম তখন সেই কথাগুলো শুনলাম। লোকজন বলছে যে অভিষেক ব্যানার্জি যা যা ঘটনা ঘটিয়েছে তার একটা বা দুটো যদি আমরা ঘটাতাম এতক্ষণ আমরা শ্রীঘর বাস করতাম। সেখানে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কাঁড়ি কাঁড়ি অভিযোগ, একের পর এক নতুন অভিযোগ আসছে। তাকে আদালত থেকে আটকে দেওয়া হচ্ছে যে তার বিদেশে চোখের চিকিৎসা করতে যাওয়া চলবে না, কিন্তু তারপরেও তাকে নাকে দড়ি দিয়ে শুধু ঘোরানো হচ্ছে, তাকে কোনোভাবেই কিন্তু গ্রেফতার করা হচ্ছে না। কেন হচ্ছে না এই নিয়ে কিন্তু এখন সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? আমাদের জননেতা মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু দা খুব ভালো কথা বলেছেন। একটা আই ড্রপ দিতে গিয়ে যে আমেরিকা যায় তার শ্রীঘর নিশ্চিত। সময়ের অপেক্ষা, একটু অপেক্ষা করুন। বাংলার মানুষ কৈফিয়ত চাইছে, বাংলার মানুষ অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করছে, বাংলার মানুষ অভিষেক ব্যানার্জিকে রাস্তায় ফেলে জেলের ভিতরে ঢোকাবার ব্যবস্থা করবে, আপনি নিশ্চিত থাকুন। আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দা যেভাবে মানুষকে বার্তা দিচ্ছেন, কর্মীদের বার্তা দিচ্ছেন, আজ তার জন্যই পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েও মানুষ এত শান্তিতে বাস করছে, এটাই বাস্তব। ভালো তৃণমূলকে আপনারা আপনাদের দলে নেবেন? এটা আমার কোনো বলার জায়গা না। রইল ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল, এই কথাটা আমি বুঝি না। আমার বার্তা একটাই, যারা এত বছর কষ্ট করেছে, যারা মানুষের পাশে থেকেছে, যারা মানুষের কাজ করেছে, তারা সকল ভালো মানুষ, আর তারা কোনোদিন জোড়াফুল হতে পারে না, তোলামূল হতে পারে না। যার নাম মমতা আর কাজ একটা রেপিস্টের মতন, ওরম সরকারের সঙ্গে যারা থেকেছে তারা ভালো মানুষ জীবনে হতে পারে, এটা আমি অন্তত বলি। আজকে তাহলে আপনি শাসক দলের একজন এমএলএ এবং আপনি যখন বিধানসভাতে যাচ্ছেন, বিধানসভাতে যখন বসছেন, বিরোধী দল হিসেবে আমরা জানি তৃণমূল নামের একটা দল আছে, কিন্তু তোলামূল, তৃণমূল মেক ইট কারেকশন, তোলামূল। তাই যদি হয় তাহলে তারা ঠিক কারা সেটা আমরা বুঝতে পারছি না, আপনারা কি বুঝতে পারছেন? ঘরের ভিতরে বিভীষণ, আমরা কেন বুঝতে যাব? ওনার ঘর উনি বুঝুক, জন্ম ওনারা দিয়েছেন, আমরা থোড়ি দিয়েছি। না মানে তৃণমূল বলতে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সাদা শাড়ি, সাদা হাওয়াই চটি পরিহিত। কেন আপনি তৃণমূল বলতে আগে যিনি নেতৃত্ব ছিল তাদের সবাইকে ভুলে গেছেন? মমতা ব্যানার্জি কি একাই পুরো পশ্চিমবঙ্গতে ক্ষমতা নিয়ে চলে এসেছিলেন? তাহলে অজিত পাজার দরকার পড়েছিল কেন? তাহলে সৌগত রায় দরকার পড়েছিল কেন? তাহলে শুভেন্দু অধিকারী দরকার পড়েছিল কেন? মুকুল রায় দরকার পড়েছিল কেন? বললে চলবে না। পশ্চিমবঙ্গে হরিলুট করেছেন এনারা, নিজে পরিবারকে, পরিবারতন্ত্রতে মানুষকে, প্রতিটা লোককে খারবাপতি বানাতে গিয়ে পশ্চিমবঙ্গে জনগণকে ভিখারি বানিয়েছে। আজকে অ্যাডমিনিস্ট্রেশনকে কোন তলায় নিয়ে গেছে?
পুলিশ কেস নিতে গিয়ে টেবিলের তলায় লোকাচ্ছে, পুলিশ কেস নিতে গিয়ে মানুষকে হ্যারাস করছিল, পুলিশ কেস নিতে গিয়ে একটা কাউন্সিলর না বললে এফআইআর হবে না, হসপিটালে মানুষ অ্যাডমিশন করতে গেলে এমপি এমএলএ চিঠি না দিলে অ্যাডমিশন হবে না, ট্রিটমেন্ট হবে না। আজিকর মেয়ে আজ পর্যন্ত বিচার পায়নি। কি দেখা বাকি রইল? কয়লা থেকে বালি, বালি থেকে রাস্তা, রাস্তা থেকে মানুষের পকেটের টাকা সম্পূর্ণ চুরি করেছে। অন্নপূর্ণা যোজনায় আজকে যেটা চালু হয়েছে, কত বড় আশীর্বাদ মাতৃশক্তির জন্য। যখন এই অনুপমা ভান্ডারের কার্ডগুলো যখন বাড়ি বাড়ি দেওয়া হচ্ছিল, তখন আগের সরকার কি বলেছিলেন? ভাওতা দিচ্ছে, কেউ কার্ড ভরবেন না, পুলিশকে দিয়ে লড়িয়ে দিলেন, এই কার্ড বিলি করতে দেওয়া যাবে না। আজ সরকারের আসার পর প্রথম কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেটা হচ্ছে মাতৃশক্তিকে শক্তিশালী করেছেন, বললে চলবে না। পশ্চিমবঙ্গ এক নতুন পশ্চিমবঙ্গ হতে চলেছে। পশ্চিমবঙ্গে অনেক কাজ বাকি। আজকে যেভাবে বাজেটে আপনি চিন্তা করুন, যেভাবে বাজেটে একটা মিড ডে মিল, বাচ্চার মিড ডে মিলের চিন্তা করেছে মুখ্যমন্ত্রী সরকার, একটা রুগী যে হসপিটালে উনি কি খাচ্ছে তার চিন্তা করেছে রাজ্য সরকার। কোন জায়গা দেখেছে, কোন দিন দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ? আপনি আমাকে উত্তর দিন। এইগুলো কখন সম্ভব? যখন মুখ্যমন্ত্রী বা গভর্নমেন্ট মানবে যে যারাই এখানে পশ্চিমবঙ্গে আছে সকল আমার পরিবার, তখনই এটা সম্ভব, না হলে এটা অসম্ভব। এবার যখন হসপিটালের প্রসঙ্গ তুললেনই, তখন মনে করে নিতে চাই যে একটা সময় ছিল যখন আপনারা বিরোধী দলে ছিলেন, আমরা সাংবাদিকতা করছি, রাস্তায় আপনাদের সঙ্গে আমাদের বারবার দেখা হয়েছে। কিসের জন্য? না তিলোত্তমার জন্য। যখন অভয়াকাণ্ড তুঙ্গে আপনারা বারবার মিছিল করবার অনুমতি চেয়ে পাচ্ছেন না, বারবার হাইকোর্টে দৌড়তে হচ্ছে এবং তারপরে মিছিল করছেন। আপনাদের ওপর কাঁদানে গ্যাস থেকে, আপনাদের ওপর লাঠি থেকে কি না চলেছে। তো সেই সময়ে মুখ্যমন্ত্রী প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে একটি সিভিক ভলেন্টিয়ার সেই এই এত বড় কাণ্ড করেছে। অথচ আজকে একটা খবর বেরিয়ে আসছে যে সেই রাত্রে অভয়ার যে স্যাম্পলগুলো নেওয়া হয়েছিল পরীক্ষার জন্য, সেটাকে কন্টামিনেট করার নির্দেশিকা দিয়েছিলেন সেই সময়কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা অভয়ার মা জানাচ্ছেন। কি বলবেন এই বিষয়ে? আমি তো একটা জিনিস ভেবেছি বা ভাবতে বাধ্য হয়েছিলাম, এত বড় ঘটনা শুধু একটা মেয়ের জন্য হতে পারে না। এই ঘটনার পিছনে অনেক বড় র্যাকেট আছে, অনেক কিছু হয়েছে যার জন্যে এরম ভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছে। আজ সরকার আমাদের এসছে, মানুষ আশীর্বাদ করেছে, মানুষ পরিবর্তন এনেছে, মানুষের অনেক জিজ্ঞাসাবাদ, মানুষের অনেক আশা, মানুষের হাইলি এক্সপেকটেশন ফ্রম দিস পার্টি, ফ্রম দিস নিউলি গভর্নমেন্ট। আর নিশ্চিত থাকুন, অভয়া বিচার হবে, অভয়া বিচার হবে। একটা শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি একসময় কলকাতার মেয়র ছিলেন এবং এবছর যখন এমএলএ ভোট হয়েছিল তিনি যাদবপুর থেকে বামফ্রন্টের প্রার্থীও ছিলেন, তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যদি তার আইনি লড়াই লড়তে হয় তিনি সেটা লড়বেন। এবং মহুয়া মৈত্র যখন আজকে ডিম খেলেন, তিনি তার থেকে গোবর ছোড়া হলো, কাদা ছোড়া হলো, তিনি বলছেন যে যতই রাজনৈতিক শত্রুতা থাক না কেন এই বিষয়টাতে তিনি মহুয়া মৈত্রর পাশে রয়েছেন। এবং বারবার তিনি এমন কথা বলছেন যে তার নিজের দলের সঙ্গেই তার বিরোধ বেড়ে যাচ্ছে। আপনারা বারবার বলে এসেছিলেন যে তৃণমূল আর সিপিএম এরা হচ্ছে এ টিম আর বি টিম, বারবার আপনারা যখন বিরোধী ছিলেন তখন এই কথা বলেছেন। আছে কি সেটাই বিকাশবাবু প্রমাণ করে দেওয়ার চেষ্টা করছেন বা কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছেন? আপনার কি মনে হয়? বিকাশ ভট্টাচার্যের নামটার সামনে লাগান যিনি গরু খেয়েছিলেন, সেই বিকাশ ভট্টাচার্য। আমি বিকাশ ভট্টাচার্য বাবু থেকে সব কিছু ভুলে গিয়ে আগে একটা কথা বলতে চাই, উনি তো ধর্মতলায় দাঁড়িয়ে থেকে গরুর মাংসটা খেয়ে দেখিয়েছিলেন, উনি একটু দয়া করে শুয়োরের মাংসটা খেয়ে দেখান, আমি আগে এটা দেখতে চাই। দ্বিতীয় কথা, উনি কার পাশে দাঁড়াবেন না দাঁড়াবেন সেটা আমাদের কোনো কিছু যায় আসে না। আমাদের শুধু একটাই কথা, পাবলিক
রাস্তায় নেমে গেছে। মানুষ চাইছে যে যারা ওদের টাকা চুরি করেছে তাদের থেকে ওরা টাকা আদায় করবে, আত্মসমর্থন করুন, যান পুলিশের কাছে গিয়ে বলুন যে আমি অন্যায় করেছি, আমাকে হ্যান্ডিক্যাপ করুন, আমি মানুষের পয়সা খেয়েছি, আমাকে হ্যান্ডিক্যাপ করুন, হ্যান্ডক্যাপ করুন, হয়ে গেল, তাহলে আপনি ডিম থেকে বেঁচে যাবেন। দাদা একটা শেষ প্রশ্ন করছি যে নিউ টাউন নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? নিউ টাউনে কোনো কাজ সরকার করেনি। রাস্তায় জল জমার সমস্যা, কোনো রাস্তা ভালো নেই, রাস্তায় আলো নেই, পানীয় জল নেই, ভালো হসপিটাল নেই, স্বাস্থ্য ব্যবস্থা জিরো, স্কুলের অবস্থাগুলো খুব খারাপ। এরম এরম স্কুল আছে যে স্কুলে পুরো বিল্ডিং ভাঙচুর হয়ে গেছে, এখন টালির চালে পড়াশোনা করাতে হচ্ছে। সম্পূর্ণ কাজ হবে, মানুষকে কথা দিয়েছি, ওই কাজের উপরে এগিয়ে যাচ্ছি, আর মানুষের সম্পূর্ণ কাজ যেন আমি করতে পারি এরই ব্যবস্থা করার চেষ্টা করছি। সুতরাং জনতা জনার্দনের কাজ করাই হলো একমাত্র লক্ষ্য এই মুহূর্তে নিউ টাউন এলাকার যে এমএলএ পীযূষ কানোরিয়ার, এবং সাধারণ মানুষের সঙ্গই একমাত্র তার কাম্য।